একটি মেয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছে। পরনে তার লাল টকটকে শাড়ি, হাঁটু সমান লম্বা কেশ, বড় বড় দুটি চোখ, দুধে আলতা গায়ের রং, ঠোঁটের নিচে বড় একটি তিল, আর গলার বেশ নিচেই ছোট আরও একটি তিল। ছবিটা দেখে কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে যাচ্ছিল স্নেহার। এ মেয়েটি আর কেউ নয়, সে নিজে। তার নিজেরই রূপের খুঁটিনাটি বর্ণনা সে নিজে আগে কখনো খেয়াল করে দেখেনি, অথচ যেই পোর্ট্রেটটা করেছে সে যে অনেক গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেছে সেটা বোঝাই যাচ্ছে। স্নেহাই পোর্ট্রেটটা দেখলো ফেসবুকে, নিউজ ফিডে ঘুরতে ঘুরতে সামনে এসে পড়ল তার। সে নিজের পোর্ট্রেটটা কিছু সময় নিজেই খোঁজ করতে লাগলো এই ছবির আর্টিস্টের। যে ছবিটি আপলোড করেছে তাকে মেসেজ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো সে। না, কোনো উত্তর নেই। একের পর এক মেসেজ করার পর অবশেষে মেসেজ সিন করলো ছেলেটি। ওয়েট, এতগুলো SMS দেওয়ার মানেটা কি? উপরের মেসেজগুলো পড়ুন। 2 মিনিট পর মেসেজের রিপ্লাই করলো ছেলেটি। যে পোস্টে আমি ক্যাপশন দিয়েছি যে তোমার ঠোঁটের নিচের তিলের প্রেমে পড়তে চাই, ওটা? জি। হো আই সি, বাট আমি আর্টিস্টকে চিনি না। আমি পিকটা একটা গ্রুপে পেয়েছি। কোন গ্রুপ? আমার জানাটা খুব জরুরি। কেন? আর আপনার প্রোফাইল পিক দেখে মনে হচ্ছে আমি যার ঠোঁটের নিচে তিলের প্রেমে পড়তে চাই সেই আপনি। এই মেসেজটা দেখে স্নেহার মনে হচ্ছিল ছেলেটার 2 গালে 2টো থাপ্পড় বসিয়ে দিতে। অসভ্য একটা। কিন্তু স্নেহা রাগটা কন্ট্রোল করে বলল, ভাইয়া প্লিজ, আপনি চাইলে পারবেন আর্টিস্ট খুঁজে বের করতে। আমাকে এই হেল্পটা করুন। সেটা ঠিক যে আমি পারবো, বাট সেটা করলে আপনি আমাকে কি দিবেন? কি লাগবে আপনার বলুন। বেশি কিছু না, চলুন না একদিন একসাথে লাঞ্চ করি। শিওর, কিন্তু আগে আর্টিস্ট। কাল সকালে জানাবো। স্নেহা মেসেজটা সিন করে বের হয়ে এলো ফেসবুক থেকে। রাত 1টা। চোখে ঘুম নেই স্নেহার, বারবার শুধু ছবিটার কথা মনে হচ্ছে। কে এঁকেছে তার ছবি? এতটা নিখুঁতভাবে তাকে লক্ষ্য করেছে। তার সাথে দেখা না হওয়া পর্যন্ত স্নেহার ঘুম আসবে না। সে ঘড়ি দেখে রুম থেকে বের হয়ে এলো বারান্দায়। তাদের বাসাটা দোতলা, পুরনো বাড়ি। স্নেহারা থাকে দোতলায়, আর নিচতলাটা ভাড়া দেয়া। সেখানে জামিল সাহেব নামের একজন তার স্ত্রী সন্তান নিয়ে থাকে। তার উপর থাকে সে তার বাবার সাথে। স্নেহার মা নেই, মা ছাড়াই বড় হয়েছে সে। মা নেই সেই কথাটাও সত্যি না, মা আছে কিন্তু তাদের সাথে থাকে না। স্নেহার যখন 3 বছর বয়স, ওই সময় তার মা তার বাবাকে ছেড়ে অন্য এক লোকের হাত ধরে বেরিয়ে যায় এ বাড়ি থেকে। আর আজ তার 19 বছর বয়স। লালমাটিয়ায় অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো সে বছর। তার বাবা তাকে একাই বড় করেছে, বিয়েটাও করেনি। স্নেহার দিকে তাকিয়ে সৎমা কে জানে কেমন হবে। সকালে আনিস সাহেবের ডাকে ঘুম ভাঙল স্নেহার। তার বাবা আনিস সরকার, ছোট্ট ব্যবসায়ী। কিসের ব্যবসা সেটা স্নেহার জানা নেই, কখনো আগ্রহ করে জানতে চাইও নি স্নেহা তার বাবার কাছে। স্নেহা উঠে রান্নাঘরে গেল চা করতে। সকালে উঠেই বাপ বেটি মিলে বারান্দায় বসে চা খাওয়া আর আড্ডা দেওয়া অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ওদের। চা নিয়ে স্নেহা বারান্দায় আসতে আনিস সাহেব বললেন, দেশের কি অবস্থা মা, দেখেছিস? না, ওগুলো আমার ভালো লাগে না, এটা তুমি জানো। আচ্ছা, তারপর বল কি খবর? বাবা দেখো এই ছবিটা। স্নেহা ফোন বের করে তার বাবাকে তার নিজের পোর্ট্রেটটা দেখালো। তার বাবাও তার মতো কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, ও মাই গড, এটা আমার মেয়ে? স্নেহা হালকা হেসে বলল, বাবা আমি আর্টিস্টটাকেই খুঁজছি, আমার এই লোকটাকে দরকার। অন্য আর্টিস্টদের দেখেছি আঁকার পর ছবির নিচে সিগনেচার করে, বাট এই লোকটি সেটাও করেনি। বদল হয়েছে হয়তো। প্লিজ বাবা, বলদ বলবে না। আজ স্নেহা কলেজে যাবে না। একটু আগে সে আর্টিস্টকে খুঁজে পেয়েছে। আকরামুল নামের ছেলেটি তাকে বের করে দিয়েছে। ভদ্রলোকটির ফেসবুক আইডির নাম আফসান আবির। স্নেহা বারবার আইডি চেক করেছে, কিন্তু তার নিজের কোনো ছবি আইডিতে দেওয়া নেই। শুধু কোথায় জব করে, কি থেকে পড়াশোনা করেছে আর তার আঁকা কিছু ছবি দেওয়া।
স্নেহার ছবিটি বর্তমানে তার আইডির কভার ফটোতে দেওয়া। ক্যাপশন দেয়া, তোমাকে আঁকতে অনেক কাঠ খড় পড়াতে হয়েছে। কমেন্টে অনেকে বলেছে, কিরে ভাবি নাকি? স্নেহা রেডি হয়ে বেরিয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির উদ্দেশ্যে। ফেসবুকের ডিটেইলস অনুযায়ী আফসান জগন্নাথের চারুকলা বিভাগে অধ্যাপনা করে, জয়েন করছে নতুন। এর আগের বছর পাশ করে এবছর অধ্যাপনা শুরু করেছে। রিকশায় ওঠার পর স্নেহা ফোন দিল তার বান্ধবী সাফাকে। ওই বছর জগন্নাথে ভর্তি হয়েছে। অবশ্য ও চারুকলাতে পড়ে না, কিন্তু আফসানকে খুঁজতে হেল্প করতে পারবে নিশ্চয়ই। তুই শিওর যে আফসান নাম? হ্যাঁ, আফসান আবির। আমার একটা ফ্রেন্ড চারুকলাতে আছে, দাঁড়া ওকে কল করি। স্নেহা কিছুক্ষণ অপেক্ষা করার পর সাফা বলল, আরে পাইছি, নতুন জয়েন করছে, ক্লাস 2 একটা অ্যাটেন্ড করছে, এর জন্য তেমন কেউ চিনে না, অবশেষে পাইলাম। চল, শুনলাম অফিস রুমেই আছে। স্নেহা ও সাফা অফিস রুমে এসে আফসানকে পেল না। সে নাকি চলে গেছে, কিন্তু তারা ঠিকই তার বাসার ঠিকানা জোগাড় করে ফেলল। সাফাকে বিদায় দিয়ে স্নেহা রিক্সা নিল। তার গন্তব্য আফসানের বাসা। সে আজ আফসানকে না দেখে কথা না বলে যাবে না। যে তার এত সুন্দর একটা ছবি এঁকেছে, তাকে দেখার ইচ্ছে অসঙ্গত কিছু নয়। ঠিকানা 13/6 পশ্চিম মালিবাগ। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে স্নেহা এগুলো বাড়িটার দিকে। 4 তলা বিরাট এক বাড়ি। বাড়ির সামনে যেতেই এক লোক এলো। দেখেই বোঝা যাচ্ছে এই বিশাল বাড়ির গেট খোলা বন্ধের দায়িত্বে সে কর্মরত। লোকটা স্নেহার দিকে তাকিয়ে বলল, কারে চা? আফসান আবির সাহেব কি এই বাসতেই থাকে? সে কি প্রফেসর? জি, প্রফেসর। লোকটি তার সব দাঁত বের করে হেসে বলল, জি, সে এ বাসায় ভাড়া থাকে। সে কি আছে বাসায়? জি, সে 5 মিনিট আগে আইছে। ভেতরে যান, 3 তলায় 2 নম্বর ফ্ল্যাটে সে থাকে। স্নেহা এক এক করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তার সাথে বাড়ছে তার হার্টবিট। 2 নম্বর ফ্ল্যাটের যে দরজা খুলল, সেই লোকটির বয়স হয়তো 28 বা 30 হবে। খালি গা হাতে। তাকে যে খারাপ লাগছে তা নয়, জিম করে হয়তো। বডি ফডি দেখা যাচ্ছে। লম্বায় 6 ফিটের উপরে হবে হয়তো। গায়ের রং হালকা শ্যাম। মোট কথা, যে কেউ তাকে প্রথম দেখাতেই সুদর্শন পুরুষ বলবে। আবার অনেক তরুণী হয়তো প্রেমেও পড়বে। আফসান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই মেয়ে তার বাসায়? এটা কি সত্যি ঘটছে নাকি স্বপ্ন? এটা কি আফসান সাহেবের ফ্ল্যাট? আফসান এতটাই অবাক যে সে এখনো নিজেকে ধাতস্থ করতে পারছে না। সে যে খালি গায়ে একটা তরুণীর সামনে দাঁড়িয়ে আছে, এটা তার এখনো মাথায় আসেনি। মাত্রই বাসায় ঢুকে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়েছিল সে। এর মাঝেই বেল বাজতেই দরজা খুলে অবাক চোখে তাকিয়ে আছে স্নেহার দিকে সে। হ্যালো, এই যে। আফসান নিজেকে কন্ট্রোল করে বলল, জি, আমি আফসান। ভেতরে আসি? আসুন। আসুন বলে তো দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ও হ্যাঁ, আসুন। স্নেহা বাড়ির ভেতরে ঢুকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। পুরোটা দেয়া লাগানো, গাছ, লতাপাতা, ফুল, পাখি আর একটি মেয়ে নৌকায় বসে পা হাঁটু পর্যন্ত ডুবিয়ে রেখেছে। চুলগুলো পানিতে এসে পড়ছে। মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে নদীর পানির দিকে। এই প্রথম এমন একটি বাসা স্নেহা দেখল, যে বাসায় দেয়ালে রঙের পরিবর্তে এত সুন্দর করে গাছপালা আঁকানো। স্নেহা ড্রয়িং রুমে বসতেই আফসানও বসে পড়ল। তারপর তার মনে পড়ল তার গায়ে কিছু নেই। সে কিছুটা অস্বস্তির সাথে বলল, বসুন, আমি আসছি। একটা টি শার্ট পরে ঝটপট 2 কাপ কফি করে আফসান নিয়ে এলো ড্রয়িং রুমে। এতক্ষণ তার মনে চলছিল নানান প্রশ্ন। এই মেয়ে এখানে কেন, কিভাবে? আফসানকে দেখে স্নেহা উঠে দাঁড়ালো। আফসান বসতে বসতে বলল, বসুন। না জিজ্ঞেস করেই কফি করে আনলাম। স্নেহা হালকা হেসে বলল। সমস্যা নেই। স্নেহার এই হাসি দেখে যেন আফসানের জ্ঞান হারাবার উপক্রম হলো। সে নিজেকে সামলে নিয়ে বলল, হাসবেন না, হাসলে ঠোঁটের নিচের তিলটা খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে। বলেই আফসান জিভে কামড় দিল। ইস, মনের কথাটা সে জোরে বলে ফেলেছে। পরক্ষণে পরিস্থিতি সামলাবার জন্য বলল, কিছু মনে করবেন না, ঠাট্টা করলাম। তো কিসের জন্য এলেন? স্নেহা কি বলবে ভেবে পাচ্ছে না। আফসানকে কাল থেকে দেখার আগ্রহ তার এতটাই ছিল যে সে আজ বাসায় উপস্থিত। আর দেখার পর আর এক দফা ধাক্কা। সে কি প্রেমে পড়ে গিয়েছে আফসান নামের এই লোকটির? আরে না, তা কিভাবে হয়? একবার দেখে কি কারো প্রেমে পড়া যায় নাকি?
আর এই লোকটাও কি তাকে চিনতে পারছে না? যার ছবি এঁকেছে তাকে বলছে কি দরকার এসেছে? স্নেহা বিরক্ত মুখে বলেই ফেলল, বাবা, যার ছবি এঁকেছেন তাকে চিনতে পারছেন না? আফসান কিছুটা অপ্রস্তুত বোধ করে বলল, আমি তো একবারও বলিনি যে আপনাকে চিনতে পারছি না। আমি বলছি আপনি আমার কাছে কি মনে করে এলেন। সব সময় দরকারে কারো কাছে আসতে হয়, এইটা তো জানা ছিল না। আফসান কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল। স্নেহা কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে উত্তর না পেয়ে বলল, আমি অবশ্য দরকারে এসেছি। আমি আমার একটা পোর্ট্রেট করাতে চাই আপনাকে দিয়ে। আফসান জয়ের একটা হাসি দিল। হাসিটা দেখে স্নেহার মনে হলো সে বিশ্বকাপ জয় করে ঘরে ফিরেছে। আবার আফসানের উত্তর না পেয়ে স্নেহা বলল, কি করে দেবেন না? আমার কাজই ছবি আঁকা, আর আপনার মতো কেউ যদি আফসানকে কথা শেষ করতে না দিয়েই স্নেহা উঠে বলল। আফসানের মনে হচ্ছে তার অতি প্রিয়জন তাকে ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। কেমন যেন অদ্ভুত লাগছে তার। সে কিছু না ভেবেই বলে ফেলল, এখনই উঠছেন, আর এক কফি খেয়ে যান। স্নেহা হালকা হেসে বলল, এখন দুপুর 2:30টার মতো বাজে, এই সময় কফি খাওয়ার মতো ইচ্ছা আর আমার নেই। তবুও আপনি যদি বলেন আর কিছুক্ষণ বসতে পারি, কিন্তু কফি না। আফসান লজ্জিত ভঙ্গিতে বলল, সরি, আসলে খেয়াল ছিল না একদম। সমস্যা নেই, একটা প্রশ্ন করি। শিওর। আপনি আমাকে প্রথম কোথায় রেখেছিলেন? এর আগের বছর পহেলা বৈশাখের দিনে প্রথম দেখেছিলাম টিএসসির সামনে। আপনি চুড়ি কিনে হাতে চুড়ি পরেছিলেন। স্নেহার মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিন লাল টকটকে রঙের একটি সুতি শাড়ি পরেছিল। শাড়িটার পাড় ছিল হালকা সোনালি সুতোয় কাজ করা। চুলটা ছেড়ে দিয়ে চোখে গাঢ় করে কাজল, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক আর একটা ঝুমকো পরে বেরিয়েছিল। কিন্তু চুড়ি পরতে একদম ভুলে গিয়েছিল সে। তাই টিএসসির সামনে থেকে মুহিব ভাই তাকে চুড়ি কিনে দিয়েছিল। আর কাল যে পোট্রেটটা দেখেছিল সেটিও ছিল অবিকল সেদিনের সাজের মতোই। একদম মাথায় আসেনি তার। দিনে দিনে সে কি মন ভোলা হয়ে যাচ্ছে। এদিকে আফসান একটু থেমে আবার বলতে শুরু করলো, তখন আপনাকে দেখে কেন যেন আমার মনে হচ্ছিল আপনাকে আমার ক্যানভাসে আঁকলে দারুণ লাগবে, তাই আপনার পিছু নিলাম। আপনি চুড়ি কেনার পর গেলেন ঢাকা ইউনিভার্সিটি চারুকলা বিভাগে। সেখানে একটা ছেলের সাথে কিছুক্ষণ বসেছিলেন। হ্যাঁ, আমার খালাতো ভাই ছিল আমার সাথে। ও, তারপর আপনি একটি গাছ ধরে দাঁড়ালেন ছবি ওঠানোর জন্য, মনে পড়ে? জি। আপনার ভাই ছবিগুলো তুলছিল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন পোজ দিচ্ছিলেন। স্নেহার অস্বস্তি লাগছে। ছবি ওঠা একটা পার্সোনাল ব্যাপার, আর সেই সময়টাই সবাই নিজের মনে এক একভাবে পোজ দিয়ে ছবি ওঠে, যেটা সে আর ক্যামেরাম্যান ছাড়া কেউ দেখলে কেমন যেন বিরক্ত লাগে। আর এই লোকটি চুপি চুপি এই কাজগুলোই করেছে। অসহ্যকর ব্যাপার একটা। আর আপনার একটা পোজ আমার এত বেশি ভালো লেগে গিয়েছিল যা বোঝানোর মতো না। আপনার ভাই ছবিটা ক্যাপচার করে নিয়েছিল তার ক্যামেরায়, আর আমি নিয়েছিলাম আমার মনে। বলেই হালকা হাসলো আফসান। স্নেহা উঠে দাঁড়িয়ে বলল, আজ আসি। সব কথা একসাথে শুনলে পরে কথা বলার মতো কোনো টপিক থাকবে না। সেটাও আমি আপনাকে ফেসবুকে অ্যাড করব, দয়া করে। স্নেহার কথা শেষ না হতে আফসান বলল, অবশ্যই করব। স্নেহা বাড়িতে গিয়ে ঢুকে পড়ল শাওয়ার নিতে। সারাদিন রোদে রোদে ঘুরে গা কেমন যেন ঘিন ঘিন করছে। 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বের হলো সে। চুলটা মুছেই গেল ডাইনিংয়ে। ক্ষুধায় তার পেট থেকে চো চো শব্দ আসছে। ময়নার মাছ রান্না করেছে ইলিশ মাছ। ইলিশ মাছ খুব একটা পছন্দ না স্নেহার, তবু সে খুব আরাম করে অনেকটা ভাত খেলো। তারপর রুমে এসে বিছানায় শুয়ে পড়লো। ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল তার। মুহিব ভাই ফোন করেছে। তার খালাতো ভাই মুহিব, বড় খালার ছেলে। মা চলে যাবার পর থেকে বড় খালাই তাকে মায়ের আদর দিয়েছে, কখনো মানি এমনটা মনে করতে দেয়নি। মুহিব ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথ নিয়ে পড়ছে। পড়া নাকি শেষ হওয়া ভাব। আসলে নিজে থেকে স্নেহা কখনো কিচ্ছু জিজ্ঞেস করে না তাকে। মুহিব ভাই যে তাকে পছন্দ করে এটি স্নেহা জানে। এমনকি খালাওকে তার ছেলের বউ করে নিতে চায় সেটিও জানে সে। সব জেনেও স্নেহা এমন একটা ভাব করে যেন এ জগৎ সম্পর্কে কিছুই বোঝে না সে। 4 বার রিং হবার পর 5ম বারে ধরল স্নেহা। হ্যালো স্নেহা।
জি স্নেহা। আজ কি ফ্রি আছিস? ফ্রি না থাকলেই কি বা থাকলেই কি, আজ আমি বের হব না। প্লিজ একটু বের হ না। সম্ভব না মুহিব ভাই। প্লিজ প্লিজ প্লিজ। না 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 না। আমি তোর জন্য অপেক্ষা করব। কিছু না বলেই ফোন কেটে দিল স্নেহা। সে যতই না করুক না কেন মুহিব জানে স্নেহা ঠিকই আসবে। বিকেল 5:30টার মাঝেই স্নেহা এসে উপস্থিত হলো ধানমন্ডি লেকে। মুহিবের খুব প্রিয় একটা জায়গা। প্রায় বিকেলেই সে স্নেহাকে ফোন দিয়ে আসতে বলে এখানে। প্রতিবারই স্নেহা আসবে না বলেও ঠিকই এসে উপস্থিত হয়। আজও এসেছে সে। কটকটে হলুদ রঙের সিল্কের পাঞ্জাবি, চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে এক 26 বছর বয়সী এক লোক। মাথা ভর্তি চুলগুলো অগোছালো কোঁকড়ানো, চোখ দুটো গোল, ছোট ছোট, ঠোঁট বেশ পুরু, চওড়া কাঁধ, সবকিছু মিলিয়েও অন্য কিছু আকর্ষণ তার মাঝে আছে। স্নেহা লোকটির কাছে এসে দাঁড়িয়ে বলল, মুহিব ভাই, তোমাকে এই হলুদ পাঞ্জাবিতে কতটা বিশ্রী লাগছে তুমি জানো? মুহিব সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে বলল, কোন দিনটায় আমায় তোর কাছে ভালো লেগেছে? স্নেহা সে কথার উত্তর না দিয়ে ফোন বের করে তার পোর্ট্রেটটা মুহিবকে দেখালো। মুহিবও ঠিক ওর আর বাবার মতো কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। স্নেহা ফোনটা নিয়ে আগের বারের পহেলা বৈশাখে ঠিক ওই ছবিটাও বের করে মুহিবকে দেখালো। সে আফসানের বাসা থেকে ফেরার সময় রিকশায় বসে অনেকক্ষণ গ্যালারি কাটার পর এই ছবিটি পেয়েছে। মুহিবকে ছবিটি দেখে স্নেহা বলল, দেখেছো, একই ছবি অথচ কত তফাৎ। মুহিব ছবির দিকে তাকিয়েই বলল, হুম। আমার কাছে আঁকানোটাই ভালো লেগেছে, মনে হচ্ছে জীবিত আমি দাঁড়িয়ে আছি, ঠিক না? হ্যাঁ। তোমার কোনটা ভালো লেগেছে? হুম। কি? যাই হোক, লোকটার তারিফ করলেও কম হবে। জানো, তাকে আমি বলে এসেছি আমার আরো একটা পোস্ট করতে। এবার মুহিব স্নেহার দিকে তাকিয়ে বলল, কেন? কেন আবার? আমি নিজের মতো করে পোস্ট দিব আর সে তার মনের ক্যানভাসে আমার ছবি আঁকবে। বলে হেসে গড়িয়ে পড়ল স্নেহা। সবসময় স্নেহার হাসি মুহিবকে খুব টাইনলেও আজকের এই হাসিটা বিরক্ত লাগলো। ভ্রু কুচকে মুহিব স্নেহাকে বলল, ঠাট্টা করবি না, আমার একদম ভালো লাগে না। স্নেহা মুহিবের এই চেহারা দেখে হাসি থামানোর পরিবর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। রাতে আনিস সাহেব খেতে বসে বিরক্ত ভঙ্গিতে বলল, ময়নার মা, তুমি এইগুলো কি রেঁধেছ? ময়নার মা তাদের বাড়িতে কাজ করে। স্নেহার জন্ম হবার পরেই আনিস সাহেব তাকে নিয়ে এসেছিল স্নেহার দেখাশোনার কাজে। এখনও সেই বাড়িতেই রয়ে গেছে। ময়নার মা নিচু গলায় জবাব দিল, খারাপ হয়েছে ভাইজান? তুমি যাও আমার চোখের সামনে থেকে। সেনা, ওকে যেতে বলো। স্নেহা এতক্ষণ চুপচাপ বসে খাচ্ছিল। এবার খাওয়া বাদ দিয়ে সেই ময়নার মার দিকে তাকিয়ে বলল, তুমি যাও। ময়নার মা কিছু না বলেই চলে গেল রান্নাঘরে। সেই বাড়িতে আছে 20 বছরের মতো হলো। স্বামী সন্তানকে ফেলে রেখে সে পড়ে আছে এখানে। ময়নার বিয়ে হলো এর আগের বছর। তখন আনিস সাহেব তার মেয়ের বিয়েতে গিয়ে একটা টিভি কিনে দিয়ে এসেছে তার মেয়েকে। মাঝে মাঝে বকাঝকা করলে অন্তরের দিক থেকে অনেক ভালো সে, তাই তার কথা শুনে শুনে কষ্ট পায় না ময়নার মা। রাতে স্নেহা ঘুমোবে এমন সময় তার মনে হলো সে বিকেলে আফসানকে অ্যাড করেছিল ফেসবুকে। অ্যাকসেপ্ট করেছে কিনা জানতে ফেসবুকে ঢুকলো স্নেহা। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছে। আর আফসানকে অনলাইনেও দেখাচ্ছে। সে মেসেজ দিবে কিনা ভাবতে ভাবতে দিয়েই ফেললো মেসেজ। হাই। ঠিক তখনই রিপ্লাই এলো তার। যেন এতক্ষণ স্নেহার মেসেজের অপেক্ষায় ছিল সে। কি করছেন? কিছু না, আপনি? অন্য কেউ হলে স্নেহা নিশ্চিত রিপ্লাই করতো, হাডুডু খেলছি। আর্জেন্ট খেলবেন? এত রাতে কি করা যায় সেটাও কি এরা জানে না? আবের এই রিপ্লাই এসেছে। রং নিয়ে বসে আছি, একটা জিনিস আঁকার চেষ্টা করছি। কি আঁকছেন? তেমন কিছু না। থাক, বলতে না চাইলে বলতে হবে না। রাগ করবেন না প্লিজ। আমি আবার বন্দুক দেখে ভয় পাই। একটা ডায়লগ আছে না, प्यार से डर नहीं लगता पर बंदूक से लगती है। সালমান ফ্যান? ইয়েস, আমার বস সে। বডি দেখে বোঝনি? বুঝেছি, তার মানে আপনি সবাইকে বড়ে দেখিয়ে বেড়ান। মোটেও না, আমি তো তখন মাত্র ফ্রেশ হয়ে বের হইছিলাম।
বাট চিমটি। লাগলো তো? চিমটি কেন? ইউ আর সালমান ফ্যান। হা হা হা। আচ্ছা থাক, আমার ছবি আঁকার মুড এসে গেছে। উই আর সালমান ফ্যান। ছবি আঁকতে আমার মুডও লাগে নাকি? জি ম্যাডাম, শুভরাত্রি, বিদায়। গুড নাইট। ফোনটা চার্জে ঢুকিয়ে ঘুমিয়ে পড়ল স্নেহা। ঘুম ভাঙলো তার বাবার ডাকে। উঠে স্নেহা ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলো। আফসান আবির ওয়াজ অ্যাক্টিভ 5 hours ago। লেখাটা আগে দেখলো সে। এখন বাজে 8টা। রাত 3টার দিক লোকটা ফেসবুকে কি করছিল? আচ্ছা, লোকটার জন্য তার এমন লাগছে কেন? সে কি লোকটাকে পছন্দ করে? অবশ্য পছন্দ হতেই পারে, পছন্দ হওয়া খারাপ কিছু না। লোকটিকে যে কোনো মেয়ে দেখেই পছন্দ করবে। প্রতিদিনের অভ্যেস মতোই চা নিয়ে বারান্দায় এলো স্নেহা। কাপ বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, কাল মা ফোন করেছিল বাবা। আনিস সাহেব হালকা নড়ে চড়ে বসে বলল, ও, হ্যাঁ, কি বললো? আমার সাথে 2 মিনিট কথা বলতে চায়। বড় খালা নাকি নাম্বারটা দিয়েছে। বড় খালারও কাজ নেই, এমনি নাম্বারটা কেন দিতে হবে? সে তোর মায়ের বোন, বোন চেয়েছে তাই দিয়ে দিয়েছে। চাইলেই দিতে হবে কেন? আনিস সাহেব তার চশমাটা খুলে মুছতে মুছতে বলল, সেটাও তো কি কথা হলো? আমাকে বললো আমি তোর মা। আমি বললাম মাটা আবার কি? আমি মা নামের কাউকে চিনি না। তারপর সে বলল, স্নেহা আমার উপর আর রাগ করে থাকিস না। আমি বললাম আমি অচেনা কারোর উপর রাগ করে থাকি না, আর আমি অচেনা কারোর সাথে কথাও বলি না। তারপর সে বলল আমার কিছু করার ছিল না রে, তোর বাবা আমাকে সুখ দেয়নি। আমি তখন বললাম আপনি কে বে? আমার বাবাকে নিয়ে কিছু বলার সাহস আপনাকে কে দিল? সব ফালতুর দল। আর কখনো ফোন দিয়ে বিরক্ত করবেন না বলে ফোন কেটে দিয়ে নাম্বার ব্লক লিস্টে রাখলাম। আনিস সাহেব চা খেতে খেতে কঠিন স্বরে বললেন, এভাবে কথা বলে একদম ঠিক করিসনি। এখনই ফোন দিয়ে সরি বল। আমার রাগ উঠে গিয়েছিল বাবা। সে কেন তোমার নামে বাজে কথা বলবে? বাজে কথা কই বললো? তাকে হয়তো আমি আসলে সুখ দেইনি। যা, সরি বলে আয়। সরি বাবা, আমি এই কাজটা কখনোই করব না। বলেই রুমে চলে এলো স্নেহা। রাগে তার হাত পা কাঁপছে। তার এত ভালো একটা বাবাকে তার মা এভাবে কষ্ট দিতে পারলো? নিজেকে কিভাবে কি মহিলাটা? কিছুক্ষণ বসে রইল স্নেহা বিছানায়। সে আজ কলেজে যাবে না। তার মনটা আজ অস্বাভাবিক খারাপ। বাবা বাইরে চলে গেছে অনেকক্ষণ হলো। স্নেহা ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতে এলো দুটো মেসেজ। প্রথম মেসেজ, কি ব্যাপার, কবে যাবেন লাঞ্চে? দ্বিতীয় মেসেজ। আজ বিকেলে সময় হবে কি আমার সাথে দেখা করার? প্রথম মেসেজটা দেখে স্নেহার যতটা না মেজাজ খারাপ হয়েছিল, দ্বিতীয় মেসেজ দেখে তার 10 গুণ মেজাজ ভালো হয়ে গেল। সে আলমারির কাছে এগিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি পড়ার পর ঠিক হলো আজ নীল শাড়িটা পরে দেখা করতে যাবে সে আফসান সাহেবের সাথে। এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে যাবে নাকি? হলে হবে, তবু আজ সে নীল শাড়িটা পরেই সুন্দর করে সেজে উপস্থিত হয়ে আফসানকে বলবে। আর আফসান কি বলবে? হয়তো বলবে। ভাবতেই স্নেহার গাল লজ্জায় লাল হয়ে গেল। ছি, কী সব ভাবছে সেগুলো। 1 ঘন্টার উপরে হলো একটা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে আফসান স্নেহার জন্য। অবশেষে 1 ঘন্টা 25 মিনিট অপেক্ষা করার পর আফসান দেখা পেল এক নীলপরি। নীল শাড়িতে সে হেঁটে হেঁটে আফসানের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, এটাই স্নেহা। নীল শাড়িতে ঠিক তাকে স্বর্গের অপ্সরীদের মতো লাগছে। পিঠময় তার চুল ছড়ানো, তাদের মাঝখানে গোল একটা মুখ। সেই মুখ এতই সুন্দর যে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব না। অসম্ভব সুন্দর। সহ্য করার ক্ষমতা মানুষের খুব একটা নেই। কোনো সুন্দর জিনিসের দিকে মানুষ বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। যেহেতু আফসানও রক্তে মাংসে গড়া একজন মানুষ, তাই তারও এই কঠিন সত্য ভাঙানোর ক্ষমতা নেই। স্নেহার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আফসান হালকা হেসে বলল, হাই প্রিটি লেডি। স্নেহা চুলগুলো সামনে নিয়ে চেয়ারে বসতে বসতে বলল, হাই। তো ভালো আছেন? মিষ্টি একটা হাসি দিয়ে স্নেহা বলল। জি, আপনি? আফসান তার হাতটা বুকের বাম পাশে নিয়ে দুষ্ট একটা হাসি দিয়ে বলল। আই হাই মারডালা। স্নেহা ভ্রু কিছুটা কুঁচকিয়ে বলল, মানে? আপনার হাসি, তো আপনার মতো এমন একজন সুন্দরী
আমার সামনে বসে হাসছেন, এতে আমার দিলে চোট লাগাটা কি বেমানান? পটাতে চাচ্ছেন? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো এটা বেমানান। আফসান চেয়ারটা সামনের দিকে টেনে এগিয়ে এনে বসলো। তারপর মেনু কার্ড হাতে নিয়ে বলল, কি অর্ডার করব? আপনার ইচ্ছে। আফসান ওয়েটারকে ডেকে অর্ডার করলো। এরপর হালকা কেশে স্নেহার দিকে ঝুঁকে এসে বলল, প্রথম দেখায় ভালো লাগা, তারপর কিছুদিন আড়াল থেকে তাকে দেখা, তারপর বাসায় সামনাসামনি বসে কথা বলা, এবং তারপর রেস্টুরেন্টে সেই মেয়েটাকে প্রেম নিবেদন করা। ব্যাপারটার মাঝে বেমানান দিক কোনটা? স্নেহা প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, দেখা হবে বলার কারণটা কি জানতে পারি? অবশ্যই, এই যে মাত্র বললাম প্রেম নিবেদন করার জন্য ডেকেছি। বলতে বলতেই ওয়েটার এসে খাবার দিয়ে গেল। ওয়েটার যাবার পর আফসান বলল, আমি যদি ভুল না করি আপনি এখন আমাকে একটা ছেঁচড়া ছেলে ভাবছেন, এম আই রাইট? স্নেহা সহজ গলায় বলল, ভাবার কি অসংখ্য কারণ নেই? বলেছিলাম না? বাই দ্য ওয়ে, আমি আপনাকে আজ ডেকেছি একটা জিনিস দেবার জন্য, প্রেম নিবেদনের জন্য নয়। আফসান পাশ থেকেই একটা কাগজ বের করে স্নেহার সামনে রেখে বলল। খুলুন। স্নেহা কাগজটা হাতে নিল। গোল করে মোড়ানো একটি কাগজ। কাগজটা খুলতেই স্নেহার মুখ আনন্দে ঝিলিক দিয়ে উঠল। তার সাথে একটি ধ্বনি বের হয়ে এলো। ওয়াও! কাল যখন রোদে রোদে ঘুরে ফিরে স্নেহা দুপুরের দিকে উপস্থিত হয়েছিল আফসানের বাসায়, তখন স্নেহা ছিল খুব ক্লান্ত। তার চেহারায় ফুটে উঠেছিল এই ভাবটা। আর আজ সেই ক্লান্ত চেহারা স্নেহাকে ফুটিয়ে তুলেছে আফসান তার কাগজে। অফ হোয়াইট রঙের কামিজ পরা একটি মেয়ে বসে আছে বনের মাঝে। থিমটা দেখে খানিকটা মনে হচ্ছে সেই মেয়েটি পথ ভুলে বনের মাঝে ঢুকে পড়েছে, আর সঠিক পথ খুঁজতে খুঁজতে সে ক্লান্ত। একটি গাছের ছায়ায় বসে সে স্বস্তির কিছু নিঃশ্বাস ফেলছে। রাতে যখন আপনি জানতে চাইলেন কি আঁকছি, তখন এটা নিয়েই বসেছিলাম। বসে বসে আপনার ক্লান্ত চেহারাটা মনে করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই এলো আপনার মেসেজ, যেটাকে মেঘনা চাইতেই বৃষ্টি বলে। বলেই প্রাণ খুলে হাসতে লাগলো আফসান। স্নেহা আফসানের হাসির শব্দ শুনে ছবিটি থেকে দৃষ্টি ফেরালো আফসানের দিকে। তারপর হালকা হেসে মিষ্টি গলায় বলল, একেবারেই আমাকে দিয়ে দিচ্ছেন? কেন, সন্দেহ আছে নাকি? হুম, কিন্তু একটা জিনিস হয়তো আপনি ভুলে গিয়েছিলেন। আফসান ভ্রু কুচকে তাকিয়ে বলল, কোনটা? চুল। কাল যখন আপনার বাসায় ছিলাম তখন চুলটা বাঁধা ছিল। সব চুল একসাথে করে পাফ করে রেখেছিলাম, কিন্তু আপনার আঁকানো ছবিটাই কিন্তু চুলটা খোলা। ইচ্ছে করে দিয়েছি, আপনাকে খোলা চুলেই মানায়। আপনার ঠোঁটের নিচের তিলটা তো আপনার চুলের ছোঁয়া চাই, আর বেঁধে রাখলে তিলটা আপনার চুলের ছোঁয়াটাকে মিস করে। অদ্ভুত কথা বলতে কি খুব ভালো লাগে? এর মাঝেই একটা মেয়ে এসে সালাম দিল আফসানকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? কেন, এখানে আসা নিষেধ নাকি আমার? মেয়েটা থতমত খেয়ে বলল। না সেটা না। মেয়েটার কথা শুনে বোঝা গেল সে আফসানের ছাত্রী। মেয়েটা দেখতে সুন্দর, উঁচা লম্বা হালকা পাতলা গড়নের এক মেয়ে। মেয়েটি এবার স্নেহার দিকে তাকিয়ে বলল, স্যার এটা কে? সেটা দিয়ে তুমি কি করবা? যাও এখন। মেয়েটা এমন একটা লুক দিয়ে বের হয়ে গেল যেন সে এক্ষুনি স্নেহাকে খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি সহ কোনো রকমের ছাড় দেবে না। আচ্ছা, মেয়েটা বসে বসে হাড্ডি খাচ্ছে ভাবতে কেমন লাগবে ভেবে দেখা যাক। চোখ বন্ধ করে স্নেহা ভাবতে শুরু করতেই সে খিলখিল করে হেসে উঠল। মনে মনে বলতে লাগলো, হায় হায়, কি বিশ্রী অবস্থা। আফসান আর স্নেহা রেস্টুরেন্ট থেকে বের হলো রাত 8টার দিক। তার পাশাপাশি হাঁটতে লাগলো রাস্তার ফুটপাত ধরে। শহরটা একদম নির্জন না, কিন্তু আজ কেন যেন স্নেহার মনে হচ্ছে ঢাকার চেয়েও নির্জন শহর আর একটিও নেই। কেন লাগছে এমন? আফসান সাথে আছে বলে? কেউ ইচ্ছে করছে আফসানের হাতের আঙ্গুলগুলোর মাঝে নিজের আঙ্গুলগুলো খুঁজতে। মনে হচ্ছে আফসানের আঙ্গুলগুলো এক অজানা আকর্ষণে তার আঙ্গুলকে টানছে। সে কি বলবে আফসানকে, তোমার হাত ধরতে পারি? নাকি কিছু না বলেই ধরবে? ভাবতে ভাবতেই হঠাৎ আফসানের হাত এসে লাগলো স্নেহার হাতের সাথে। 1 সেকেন্ডের জন্য, হ্যাঁ, পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ ছোঁয়া লাগা যাকে বলে। কিন্তু এই 1 সেকেন্ডেই স্নেহার দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল। মনে হচ্ছিল হার্টবিট মিস করে ফেলছিল স্নেহা।
রাতে বাবার সাথে আর খেতে হলো না স্নেহার। বাবা ডাকতে এলে সে বলল, খাবো না, ক্ষুধা নেই একদম। বাবা তুমি খেয়ে নাও। আনিস সাহেব আর জোর করলো না। মেয়ের যে জোড়াজোড়ি পছন্দ নয় এটা ভালোভাবেই জানে সে। সে একা একা খেয়েই ঘুমিয়ে গেল। ইদানিং ঘুমে সমস্যা হচ্ছে তার। কবে কি হবে আল্লাহ তাআলা জানেন। তবে তার মনে হচ্ছে সে আর বেশি দিন এই দুনিয়াতে থাকতে পারবে না। সব মানুষ নাকি মারা যাবার আগেই বুঝতে পারে, সেও কি সেটাই পাচ্ছে? কিন্তু এখন সে যদি মারা যায় তার মেয়েটাকে দেখবে কে? একা হয়ে যাবে মেয়েটা। আবার একাও বলা চলে না, ওর বড় খালা মিথুনুর রহমান ওকে অনেক স্নেহ করে। এই তো সেদিনই বলল, আনিস, কিছু ভাবছো মেয়েকে নিয়ে? কিসের কথা বলেছেন আফা? মেয়ে বড় হচ্ছে, বিয়ে শাদী দেবে না নাকি সারা জীবন আইবুড় উপরেই রাখবে? সেটা কেন রাখবো? ভালো ছেলে। তাকে থামিয়ে মিতানুর বলল, মা ছাড়া আমি মায়ের আদর কখনো পাইনি। আমি চাচ্ছি ওকে মায়ের আদর ঠিকঠাকভাবে দিতে। সেটা তো আপনিই দেননি। আপনি না থাকলে যে কি হতো। আরে গাধা, তোমার মেয়েকে আমি মুহিবের বউ করে একেবারে আমার ঘরে আনতে চাই। তারপর দেখাবো মায়ের আদর কি জিনিস। দূরে থাকি, কাছে কাছে থাকতে তো পারি না। বলেই চোখ মুছল মিতানুর। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমি সেন্নার সাথে কথা বলবো। আনিস মিতানুর রহমানের ছোট বোনের জামাই হলেও সে সব সময় তাকে নিজের ভাইয়ের চোখেই দেখেছে। বোন যখন আনিসকে রেখে চলে গিয়েছিল তখন তাকানো যেত না আনিসের দিকে। তখনই মিতানুর ঠিক করে সারা জীবন ছোট ভাইয়ের মতোই আনিসকে দেখবে সে। অপরদিকে আনিসও মিতানুরকে বড় বোনের চোখেই দেখে। তার কথা অক্ষরে অক্ষরে পালন করে সে। তাই তো তার মেয়ে স্নেহাকে মুহিবের হাতে তুলে দিতে তার সামান্যতম কষ্টও হবে না। আর মুহিবও খুব ভালো ছেলে। বাড়িতে এলেই ফুপাজি ফুপাজি করে ডেকে তাকে মাথায় তোলে। আনিস বারবার মুহিবকে বলেছে, আরে বেটা, আমি তোমার ফুফাজি না। না হলে নাই, কিন্তু আমি আপনাকে ফুপাজি বলেই ডাকবো। ফুপাজি, স্নেহা কি বাড়িতে আছে? আনিস সাহেব এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল মাঝরাতে। ঘুম ভেঙেই প্রথমে তার মনে হলো, আচ্ছা, সেনা মোহিতকে পছন্দ করে তো? রাত ৩টা। মুহিব এখনো পড়ছে। হঠাৎ তার ফোনে বেজে উঠল। মুহিব বিরক্ত চোখে ফোনের দিকে তাকিয়ে বলল, সাধেই কি ফোন কিনতে চাইছিলাম না? রাত বিরেতে পড়ার সময় যন্ত্রণা। স্নেহার জন্যই ফোনটা কেনা, না হইলে এই হালারে পকেট নিয়ে ঘুরবে কেনা। টেবিল থেকে উঠে বিছানায় বসে ফোনটা রিসিভ করলো মুহিব। কিরে মাম্মা, কিসের জন্য ফোন দিয়েছিস বল? পড়ার সময় নষ্ট করার জন্য? বলে গাধার মতো হা হা করে হাসতে শুরু করলো রাকিন। রাকিন মুহিবের জিগরি দোস্ত, আত্মার আত্মা যাকে বলে। কিন্তু মাঝে মাঝে মাঝরাতের দিকে ফোন দিয়ে বড়ই যন্ত্রণা করে সে মুহিবকে। মুহিব রাকিনের হাসি শুনে কঠিন স্বরে বলল, শালা মানুষ হইলি না, আর যদি রাতে ফোন দেস তোর বাপের নাম ভোলাই দিব। মাম্মা এত রাগ কেন? তোমার দরকারেই ফোন দিছিলাম, বুঝছো? মুহিব ভ্রু কুঁচকে বলল, কি? তোমার খাঁচার পাখি তো এখন অন্য এক খাঁচায়। তোর দরজা খুললো কেমনে রে? তালা ফালা লাগাস না নাকি? ভনিতা করিস না। আরে মাম্মা, ভাবি তো আজ নতুন ভাইয়ের সাথে রিক্সায় যাইতেছিল। মাম্মা, তুই যদি আজ ভাবিরে দেখতি পুরাই পাগল হয়ে যাইতি। কি যে একটা সাজ দিছিল রে। স্নেহার কথা বলছিস? আরে বেটা, তোর কি হাজারটা বউ আছে নাকি? মাম্মা, আজ ভাবিরে দেখা মমতাজের সেই গানটা মনে পড়তেছে, বুঝলি? বলেই গান গাইতে শুরু করলো রাকিন। মাইয়া তো নহে যেন এখান আগুনেরই গোলা রে। ওহো, মাল খায় টাল হয়ে গেছিস নাকি? কি বলতেছিস? মাথা ঠিক আছে তোর? বলেই ফোনটা কেটে দিল মুহিব। রাকিনের কথা শুনে মনে হচ্ছিল তার মাথা আজ ঠিক নেই। ঠিকই ড্রিঙ্কস করেছে, তাই ওর কথায় মন না দিয়ে আবার বই খুলল মুহিব। কিন্তু পড়ার মুডটা সে পাচ্ছে না। বারবার স্নেহার কথা মনে পড়ছে। কিছু না ভেবেই ফোন হাতে নিয়ে স্নেহাকে কল করলো মুহিব। স্নেহা ঘুমিয়ে পড়েছিল 11টার দিকেই। হঠাৎ 2টোর দিক ঘুম ভাঙতেই সে ভাবলো ফেসবুকে আফসান আছে কিনা দেখে আসি। আফসান অনলাইনেই ছিল। স্নেহাকে অনলাইনে দেখা মাত্রই মেসেজ করলো। ঘুমের রানী এত রাতে ফেসবুকে? স্নেহা ফোন করে রেখে আবার ঘুমোবে ঠিক এই সময় আফসানের মেসেজ দেখে তার চোখ থেকে ঘুম উড়ে গেল। সে রিপ্লাই করলো, থাকতে নিষেধ আছে নাকি? না। ঘুমাচ্ছিলেন এতক্ষণ নাকি পড়ছিলেন? এত রাত জেগে পড়া আর আমি? ইম্পসিবল। তাহলে ঘুমাচ্ছিলেন? জি।
আপনাকে একটা গান শোনাই? গান? গান জানেন আপনি? জি না, ফোনের প্লে লিস্ট থেকে শোনাবো। আমার ফোনেও গান আছে। ওকে প্লিজ শুনেন না, প্লিজ, না করবেন না। ওকে। নাম্বারটা দিন। কিসের? অবশ্যই আপনার জুতার না, আপনার সেলফোনের। স্নেহা রিপ্লাই করতে যাবে ঠিক এই সময় এলো মুহিবের ফোন। স্নেহা কেটে দিয়ে টাইপিং করতে লাগলো। আবারও এলো ফোন। বিরক্তের সাথে ফোনটা রিসিভ করে স্নেহা বলল, হয়েছে কি মুহিব ভাই? তুই এত রাত জেগে আছিস? আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে গেছিস। না, জেগে নেই, এখনো ঘুমন্ত। দেখছো না ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি তোমার সাথে। ঠাট্টা করবি না, আমার একদম পছন্দ না। কি পছন্দ আপনার শুনি? কথা ঘুরিয়ে মুহিব বলল, কাল একবার দেখা করবি? করতে পারি, কিন্তু শর্ত প্রযোজ্য। কি সেটা? কাল তুমি আমার হাত ধরবে, আমরা হাত ধরে অনেক দূর একসাথে হেঁটে যাব। বলো রাজি? মুহিব কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আচ্ছা। আর তারপর হেঁটে যখন আমি ক্লান্ত হয়ে পড়ব, তখন তুমি আমায় পাজা কোলে নেবে। কিন্তু খবরদার একদম চুমু খাবার চেষ্টা করবে না তুমি, মনে থাকবে? মুহিব অবাক হয়ে স্নেহার কথা শুনছে। স্নেহা সব কি বলছে? পাগল হলো নাকি মেয়েটা? নাকি স্নেহাও আজ রাকিনের মতো মাল খেয়ে টাল হয়ে গেছে? ফোনের ওপাশ থেকে খিলখিল করে হেসে গড়িয়ে পড়ছে স্নেহা। কি মধুরী না লাগছে শুনতে তার হাসির শব্দ। কিন্তু ফেসবুকে স্নেহার নাম্বার চেয়ে যে একজন অপেক্ষা করছে, সেটা কি স্নেহার মনে আছে? আজ স্নেহাদের বাড়ির অবস্থা খুবই অস্বাভাবিক। বাকি দিনগুলোর মতো আজ বাড়িটা নীরব না, হই হুল্লোড়ে মুখরিত হয়ে আছে বাড়িটা। কারণ আজ স্নেহার বিয়ে। হঠাৎ করেই আনিস সাহেব আজ দুপুরে বাড়ি এলো। স্নেহা বাবাকে এই ভর দুপুরে দেখেই জানতে চাইল, শরীর টরীর খারাপ হলো নাকি বাবা? আনিস সাহেব বারান্দায় বসতে বসতে বলল, না মা, আমার কাছে একটু এসে বয় তো। স্নেহার বাবার পাশে বসে বলল, এই তো বসলাম। একটা কথা জানার ছিল। কি কথা বাবা? তোর কি পছন্দ কেউ আছে মা? কেন বলো তো বাবা? আনিস ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তুই তো জানিস তোর মাকে তোর নানা জোর করে আমার সাথে বিয়ে দিয়েছিল, আর এটা ছিল আমার অজানা। কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় আমি জানতে পারলাম তোর মা অন্য একজনকে ভালোবাসে। তখন তুই তোর মায়ের পেটে। না পারছিলাম কিছু বলতে, না পারছিলাম সহ্য করতে, তবুও তোর নানার কথা শুনে চুপ থাকলাম। উনি বলেছিল ধৈর্য ধরতে, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই পরে আর ঠিক হলো না, চলে গেল সে আমাদের ফেলে। এইসব কথা বলছো কেন বাবা? আমি চাই মুহিব যেন আমার পরিস্থিতির মধ্য দিয়ে না যায়, তাই আগে জিজ্ঞাসা করে নিলাম। কিন্তু এখানে মুহিব ভাই আসবে কি হবে? মা, আমি তোর সাথে মুহিবের বিয়ে দিতে চাই। আমার শরীর ভালো না, মরার আগে একটা গতি করে যেতে চাই। তোর আপত্তি আছে মা? স্নেহা খানিকক্ষণ সময় চুপ করে থাকলো। তারপর অস্পষ্ট গলায় বাবাকে বলল, আমার কোনো আপত্তি নেই বাবা। বিয়েটা বেশ ঘরোয়াভাবেই হবে। সন্ধে 7টার মাঝেই মুহিবরা চলে এলো স্নেহাদের বাড়ি। বরযাত্রী হিসেবে এসেছে মুহিবের সাথে মুহিবের মা, বড় বোন মুন্নি আর তার বর রাকিন আর কিছু বন্ধু বান্ধব। মুহিব এসেই আনিস সাহেবের পা ধরে সালাম করে বলল, ভালো আছেন ফুপাজি? হ্যাঁ, আল্লাহ রাখছে, তুমি বসো, আমি একটু ওদিকটা দেখে আসি। বলি আনিস সাহেব চলে গেল। রাকিন মুহিবের কাঁধে হাত রেখে বলল, শালা কাম তো সাইরাই ফেললি। আসতে বল। ট্রিট কিন্তু মামা কালই দিবা। মুহিব বিরক্তের ভঙ্গিতে বলল, আচ্ছা। আর রাতে কি কি করলা সব কালকে এইচডি দেখাবা। বলেই চোখ মারল রাকিন। বিড়বিড় করে কিছু একটা বলতে বলতেই মুহিব রাকিনের পাশ থেকে উঠে চলে গেল। রাকিন হাসতে হাসতে বলল, শালা গালি দিবি না, গালি দিলে তোর বিয়া হবে না কিন্তু, আর বিয়া হইলেও বাচ্চা হবে না তোর। 9টার দিকে কাজী সাহেব উপস্থিত হলো। কিন্তু এর মাঝেই স্নেহাকে নিয়ে সমস্যা তৈরি হলো বিয়ে বাড়িতে। আফসানের সাথে স্নেহার পরিচয় হয়েছে 4 মাস হলো। এই অল্প দিনে কেন যেন মেয়েটাকে খুব আপন আপন লাগে আফসানের। অবশ্য স্নেহার সাথে পরিচয় 4 মাস হলেও আফসান তো 1 বছরের বেশি হলো চেনে স্নেহাকে। মেয়েটার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আল্লাহ তাকে কোনো একটা খুঁত দিয়ে তাকে দুনিয়ায় পাঠায়নি।
সব দিক দিয়ে একদম পারফেক্ট সে। কিন্তু একটা জিনিস আফসান এই কয়েক মাসে ভালো করে বুঝেছে যে মেয়েটার মানসিক দিক দিয়ে ফিট না। হঠাৎ করে কেমন কেমন কথা বলে ফেলে, কিন্তু তারপর আফসানের কিছু দুর্বলতা কাজ করে স্নেহার প্রতি। এটা কি ভালোবাসা? যদি এটা ভালোবাসা হয় তাহলেই বিপদ। আফসান সেদিন নাম্বার চাওয়ার পর স্নেহা মেসেজটা সিন করে এফবি থেকে চলে গিয়েছিল। টেনশনে অস্থির হয়ে যাচ্ছিল আফসান তখন, কিন্তু তার 30 মিনিট পরই অনলাইনে এলো স্নেহা। এসেই নাম্বারটা দিয়ে তাকে বলল, 017389। 1 মিনিটের মাঝে কল দিবেন, নয়তো আর কখনোই কথা বলবো না। আফসান মেসেজটা দেখে আনন্দে প্রায় আত্মহারা হয়ে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই আবার 1 মিনিট কথা মনে হতেই তাড়াতাড়ি কল দিয়েছিল স্নেহাকে। সেদিন তারা ভোর 5টা পর্যন্ত ফোনে কথা বলেছিল। এরপর থেকে নিত্যদিন ফোনে কথা বলা তাদের অভ্যেস হয়ে গেল। পুরো রাত জেগে জেগে কথা বলতে থাকলো তারা। আফসানের সাথে আজ বিকেলে দেখা করার কথা ছিল স্নেহা, কিন্তু দুপুরে স্নেহা ফোন দিয়ে মানা করে দিয়েছে আফসানকে। তারপর থেকে আফসান নিম্নে 100 বার ফোন দিয়েছে স্নেহাকে, কিন্তু ফোন বন্ধ। এভাবে এতক্ষণ ফোন বন্ধ করে রাখার মানেটা কি? কিন্তু স্নেহা যে ধরনের মেয়ে, তার পক্ষে ফোন এতক্ষণ ধরে বন্ধ রাখা কোনো কঠিন বিষয় নয়। বলেই নিজের মনকে সান্ত্বনা দেয় আফসান। কাজে আসার পর স্নেহাকে নিয়ে আসা হলো ছাদে। ছাদে দেরি বড় করে বউ ফেলেছো বসানোর তোমরা। জন্য স্টেজ গায়ে হলুদ সাজানো হয়েছে। কিছুক্ষণ আগে হয়ে সেখানে গেল। বসে বসে অপেক্ষা করছিল মুহিব স্নেহার জন্য। স্নেহাকে তখন নিয়ে আসা হলো। তখন কিছুটা স্তম্ভিত চোখে তাকিয়ে রইল মুহিব স্নেহার দিকে। বধূবেশে স্নেহাকে যে অপরূপ লাগবে সেটা আগেই ভেবেছিল মুহিব, কিন্তু এতটা অপূর্ব লাগবে সেটা কল্পনাতেও ভাবেনি মুহিব। খয়েরি রঙের জামদানি, চুলগুলো খোপা করা, হয়তো মাথায় কাপড় থাকার কারণে দেখা যাচ্ছে না, কপালে টায়রা, নাকের নথ, আরও হাবিজাবি কী সব পরানো। এত কিছুর নাম জানে না মুহিব, তাই কি পরানো সেটাই মনোযোগ না দিয়ে মুহিব স্নেহার মুখের দিকে তাকিয়ে রইল। এই সময় রাকিন এসে মুহিবকে বলল, মামা মুখ চাপা, মশা ঢুকবে তো। মুহিব তার কোকড়ানো চুল কপাল থেকে টেনে হালকা কিছুটা উপরে তুলে বলল, আমি কি হা করে আছি নাকি? যা তো সামনে থেকে। জামুই তো, এখন তো আর আমাদের ভাল লাগবে না। বউ পাইছো না, বউরাই এখন খাও। ঠিক সেই সময় স্নেহা উঁচু স্বরে বলল। আমি এই বিয়ে করব না। সবাই তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল স্নেহার দিকে। আনিস মেয়ের দিকে এগিয়ে এসে বলল, মা কোনো সমস্যা? বাবা আমি বিয়ে করব না। করুণ গলায় আনিস বলল, কেন মা? আমি তোমাকে একা রেখে মার মতো চলে যেতে পারবো না। আমি এতটাও স্বার্থপর না। এটাকে আমাকে ছেড়ে চলে যাওয়া বলে না। তুই তো আসিসই, যখন ইচ্ছা হবে চলে আসবি। না না না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না বাবা। মা চলে যাওয়ার পর তুমি কিভাবে নিজেকে সামনে নিয়েছো আমি দেখেছি। ছোট ছিলাম, কিন্তু আমি বুঝতাম বাবা, আমার কথা ভেবে তুমি বিয়েটাও করনি। রাতে উঠে তুমি যে মার ছবি নিয়ে কাঁদো সেটাও আমার অজানা নয়। তখন আমি ছোট ছিলাম, আমাকে আঁকড়ে ধরেই বেঁচেছিলে তুমি। আমি চলে গেলে তোমার কি হবে এটা খুব ভালোভাবে জানি আমি বাবা। আর আমাকে জোর করে যে কিচ্ছু হবে না সেটা তুমি জানো। আনিস সাহেবের চোখে পানি। অনেক চেষ্টার পরও আটকে রাখতে পারলেন না। আসলে স্নেহার মাকে খুব ভালোবাসে সে, তাই হয়তো তার জায়গায় আজ অন্য কাউকে নিয়ে সংসার শুরু করার কথা মাথাতেও আসেনি সে। আর স্নেহা যে বলছে এটাও মিথ্যে না। স্নেহা যাওয়ার পর এই বিশাল বাড়িতে একা একা থাকবে সে কী করে? একদিন দেখা যাবে দম বন্ধ হয়ে মরে পড়ে আছে এক কোণায় সে, কিন্তু তাই বলে তো স্নেহাকে সারা জীবন কাছে রাখতে পারবে না সে। মেয়ে হয়ে জন্ম নিয়েছে সে, পরের বাড়ি একদিন যেতেই হবে। এতক্ষণ মুহিব হতভম্ব হয়ে শুনছিল সবকিছু। এ পর্যায়ে সে মুখ খুলল। ফুপাজি, স্নেহা ঠিকই বলেছে। বলেই নীরব হয়ে বসে রইল মুহিব। তাকে চুপ থাকতে দেখে স্নেহা মুহিবের দিকে তাকিয়ে বলল, মুহিব ভাই, তুমি চাইলে কিন্তু আমাদের বিয়েটা সম্ভব। তীক্ষ্ণ চোখে মুহিব স্নেহার দিকে তাকালো। স্নেহা আবার বলতে শুরু করলো, হ্যাঁ, তুমি আজ আমাকে বিয়ে করে চলে যাও। আমি থাকবো আমার বাবার কাছে আর তুমি তোমার মার কাছে। মাঝে মাঝে আসতে চাইলে আসবে এখানে। মুহিবের মুখ দেখে বোঝা গেল তার এই প্রস্তাবটা পছন্দ করেছে, কিন্তু মাঝখানে আবার ঝামেলা শুরু করলো মুহিবের মা মিতানুর। এমন বিয়ে সে করাবে না। একটা ছেলে তার ছেলের বউকে ঘরে না নিতে পারলে আর কিসের সুখ? কিন্তু মিতানুরকে বানাতেও বেশি সময় লাগলো না মুহিবের। আপাতত সবাই রাজি। রাত 11টার মাঝে বিয়ে সম্পন্ন হলো মুহিব আর স্নেহার। তারা আজ থেকে স্বামী স্ত্রী। দীর্ঘজীবন একসাথে থাকার জন্য আজ তারা রাজি।
পারবে কি তার বাকিটা জীবন একসাথে দুজনের হাত ধরে বাকিটা পথ হাঁটতে? রাতে মুহিব স্নেহাদের বাড়িতে থেকে গেল। আজ তার বাসর রাত, আর আজ নাকি সে তার বিয়ে করা বউ তার নিজের সম্পত্তি থেকে দূরে থাকবে, প্রশ্নই ওঠে না। কিন্তু এই থেকে যাওয়ার কাজটাও করতে হলো তাকে অনেক পরিশ্রম করে, কারণ রাকিন শালাটা এত খারাপ, নিজে বয়ে করেনি জন্য আর কেউ যে বউয়ের সাথে থাকুক এই সুখটা ওর সহ্য হচ্ছিল না। সবার মাঝে বারবার ওকে নিয়ে যাওয়ার কথা বলছিল, আর মুহিবও মুখ ফুটে কিছু বলতে পারছিল না। কিন্তু মনে মনে ঠিকই রাকিনের 14 গোষ্ঠী উদ্ধার করছিল মুহিব। কিন্তু মুহিবরা চলে আসার ঠিক আগ মুহূর্তে একটা মিরাকেল হলো। মুহিবের বোনের বর বেঁকে বসলো, সে নাকি আজ এই বাড়িতে থাকবে। শালার বিয়েতে কোলা দাঁড়া গিরি করবে না, এটা তো হয় না। শেষমেশ ঠিক হলো মুহিব আর তার কোল দাঁড়া আজ এ বাড়িতে থাকবে। মুহিব বাসর ঘরে ঢুকবে এই সময় তার দুলাভাই এসে বলল, শালক, তোমার বাসুটা কিন্তু শুধু আমার জন্যই হচ্ছে। তা তো বটেই। সারা জীবন মনে রাখবা কিন্তু এটা, তোমাদের প্রথম মিলন আমিই করাইছি। বলেই প্রাণ খুলে হাসতে হাসতে চলে গেল সে। মুহিব মনে মনে বলল, প্রিয় বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।